প্রিয় স্টুডেন্টস সবাইকে আসসালামু আলাইকুম এবং সকলকেই আলিফস স্পেশাল বেসের পক্ষ থেকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। তো আমরা আজকে রক্ত নিয়ে পড়াশোনা করব। তো তোমরা অবাক হয়ে দেখবা আজকে রক্তর প্রথম যে দুইটা পেজ, এই দুইটা পেজে কতগুলা বিশ্ববিদ্যালয় কোশ্চেন আসছে। আমি দাগায় রাখছি যে এই যে রক্ত, যে এখান থেকে তোমরা একটু কষ্ট করতে হবে, কতগুলো কোশ্চেন আসছে। এটা আসছে ঢাকা ভার্সিটি 22-23 আসছে, এটা জাহাঙ্গীরনগর 21-22 আসছে, এটা রাজশাহী ইউনিভার্সিটি 21-22 আসছে, এটা আবার ঢাকা ইউনিভার্সিটি 2021 আসছে, সিইউতে আবার 22-23, জিইউতে আবার 21-22। তার মানে বিষয়গুলো কত ইম্পর্টেন্ট, যে একটা কোশ্চেন মানে জাস্ট একটা প্যারা। তোমরা একটু কষ্ট করে দেখতে পাচ্ছ, তোমরা একটু দেখো তো ভাইয়া, জাস্ট একটা প্যারা থেকে কতগুলো কোশ্চেন আছে, জাস্ট একটা প্যারা। এই যে রক্ত থেকে কত কোশ্চেন আছে, কতগুলো বিশ্ববিদ্যালয় আছে, সবগুলো রিসেন্ট ভার্সিটি, সবগুলাই আবার রিসেন্ট সাল। তাহলে আমরা আজকে এই ভিডিওটা এমনভাবে দেখবো যাতে ভাইয়া ভিডিওর সঙ্গে সঙ্গে আমাদের পড়াটাই মুখস্থ হয়ে যায়। ক্লিয়ার? তোমাদের যাতে কনফিডেন্স বিল্ড আপ হয়, এই জন্য কিন্তু আমি আগে থেকেই এই সালগুলো লিখে রাখছি। যেমন এটা আছে ঢাকা ভার্সিটি 22-23, কোনটা বলো তো? দেহের মোট ওজনের প্রায় 8% রক্ত। এটা কোথায় আসছে বলো তো? এটা ডিইউতে 22-23 আসছে, দেখছো? আর রক্তের পিএইচ এর মাত্রা হচ্ছে কি বলো? 7.35 to 7.45। দেখছো এটা কোথায় আসছে? এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় 21-22 আসছে। আবার রক্তের যে পিএইচ গড়ে 7.40, এটা আবার ঢাকা ভার্সিটিতে 20-21 আসছে, আবার সিইউতে 22-23 আসছে। মানে বিষয়টা কত ইম্পর্টেন্ট তোমরা দেখতে পাচ্ছ। তা আশা করি তোমরা ভিডিওগুলো একটু ভালো করে দেখবা, দেখলেই তোমার অনেক বিষয় সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবা, একদমই আইডেন্টিফাইড হয়ে যাবা যে কোনগুলো ইম্পর্টেন্ট না। এটা আমি আগে থেকে দাগায় রাখছিলাম, আমি এবার তোমাদেরকে আবার প্রথম থেকে দাগায় পড়াবো যে কোনগুলো বেশি বিশ্ববিদ্যালয় আসছে, কোনগুলো কম বিশ্ববিদ্যালয় আসছে, কোনগুলো বেশি ইম্পাসাইজ করে পড়তে হবে। এই ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবা, বায়োলজি তোমাদের একদম পানি করে ফেলবে। হ্যাঁ, আমরা শুরু থেকে শুরু করি। আমরা মানব শরীরে চলে আসলাম, রক্ত সঞ্চালন। এখানে একটা ইম্পর্টেন্ট লাইন আছে যে উইলিয়াম হার্ভে, ব্রিটিশ চিকিৎসক, একটু খেয়াল করো, ব্রিটিশ চিকিৎসক উইলিয়াম হার্ভে 1628 খ্রিস্টাব্দে মানুষের রক্ত সংবহন সম্পর্কে সর্বপ্রথম ধারণা দিয়েছেন। তোমার সালটা পড়া লাগবে না, সাল মুখস্থ কোনো দরকার নাই। তোমার কোশ্চেন আসতে পারে কি যে মানুষের রক্ত সংবহন সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন কে? তুমি বললো উইলিয়াম হার্ভে। কোন জায়গায় বাসা সেটাও দেখার দরকার নাই। তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা আমরা 100% লিখে রাখবো। এই লাইনটা আমরা 100%, হ্যাঁ 100% আমরা দাগাবো। 100% মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট। এবার চলে আসবো আমরা এইখানে রক্তের সংজ্ঞা আমরা সবাই জানি। আমরা একটু হুমায়ুন আহমেদের বইয়ের মতো রক্তের সংজ্ঞাটা জাস্ট আমরা কি করবো তো রিডিং করবো। রিডিং পড়বো। সব থেকে আমি ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে যে একজন পূর্ণবয়স্ক সুস্থ মানব দেহে প্রায় 5 থেকে 6 লিটার রক্ত থাকে। কত লিটার বলো তো? 5 থেকে 6 লিটার রক্ত থাকে। এটা কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় আসছে। সো এটাকেও আমরা কি বলবো তো, এটাকেও আমরা 100% ইম্পর্টেন্ট ইনফরমেশন হিসেবে মুখস্থ রাখবো। অর্থাৎ দেহের মোট ওজনে প্রায় 8% রক্ত থাকে। তাহলে আমাদের দেহের ওজনে যদি হয় 100 কেজি, তাহলে এর 8 কেজি কি থাকবে? রক্ত থাকবে। এবং রক্ত সামান্য কি বলতো? ক্ষারীয়, হ্যাঁ অম্লীয় না, কিন্তু রক্ত সামান্য কি ক্ষারীয়। এর পিএইচ মাত্রা 7.35 to 7.45, গড়ে হচ্ছে 7.40। এটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসছে, কিন্তু খেয়াল করতে হবে। এবং আমাদের রক্তের স্বাভাবিক তাপমাত্রা কত বলতো? 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। রক্তের আবির্ভূত পানি থেকেও বেশি, সেটা কত? 1.065। 1.065, এটাও কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসছে। এরপরে আমরা কিন্তু অজৈব লবণের উপস্থিতির জন্য রক্তের স্বাদ কি হয় বলতো? একটু নোনতা হয়, মানে লবণাক্ত হয়। রক্তের সান্দ্রতা পানির তুলনায় প্রায় 5 গুণ বেশি। এটা রক্তের সান্দ্রতা পানির তুলনায় প্রায় 5 গুণ বেশি। তোমরা দেখতে পারবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই কোশ্চেনটা অহরহ আসছে যে রক্তের সান্দ্রতা পানির তুলনায় কত গুণ বেশি? 5 গুণ বেশি। আমি যে লাল দাগগুলো দাগালাম না, লাল মার্ক করে দিলাম না, আমি কিন্তু ক্লাসে তোমাদের ঠিক আমি আমার এই যে ট্যাব নিয়ে তোমাদের কোশ্চেনগুলো ধরাবো। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এইটুকু সবাই মুখস্থ করবো, এই ভিডিও দেখার মাধ্যমে এইটুকু সবাই মুখস্থ করবো। ভিডিওটা পজ করে তোমরা এই তথ্যগুলো আবার মুখস্থ করবো। হ্যাঁ, আমি পরে প্রায় চলে যাই। এখানে তেমন ইম্পর্টেন্ট নাই, রক্তের সাধারণ কার্যাবলী ইম্পর্টেন্ট নাই, তোমার এটা দেখবা না, এটা দেখার দরকারই নেই। একটু রক্তের সাধারণ কার্যাবলী ইম্পর্টেন্ট নাই। তারপরে এখানেও আমরা ইম্পর্টেন্ট বলবো না, হোমিওস্ট্যাসিস বলবো না, অত ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা চলে যাই রক্তের উপাদান। এটা খুবই ইম্পর্টেন্ট, রক্তের উপাদান। এখানে একটা কথা দেখছো হ্যাঁ, প্লাজমা প্রোটিন। তা আমরা একটু রক্তের উপাদানে চলে আসি। হ্যাঁ, তো রক্তের উপাদান একটু খেয়াল করো তো, খুব খেয়াল করবা রক্তের উপাদান, এটা ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, রক্তের উপাদানটা কিন্তু ইম্পর্টেন্ট, খুব খেয়াল করবা। টেস্ট টিউবে রক্ত নিয়ে সেন্ট্রিফিউগাল যন্ত্রে ঘোরালে রক্ত দুটি স্তরে বিভক্ত হয়ে পড়ে। উপরে হালকা হলুদ বর্ণের প্রায় 55% অংশের স্তরটি রক্তরস বা প্লাজমা বলা হয়।
এবং নিচের গাঢ়তর বাকি 45% রক্ত কণিকা বা ব্লাড কর্পাসেল। যদি বলা হয় রক্তকণিকা কত 45%, রক্তরস কত 55%। স্বাভাবিক অবস্থায় রক্তকণিকাগুলো কি রক্তরসে ভাসমান থাকে। লোহিত কণিকার আধিক্যের কারণে রক্ত কি দেখে বলতো লাল দেখে। তো এই লোহিত কণিকা মানে কি বলতো আরবিসি, হ্যাঁ ইংলিশে বলে রেড ব্লাড সেল। এই আরবিসি বেশি থাকার কারণে আমাদের কি রক্তগুলা লাল দেখায়। তো এখান থেকে দুটো তথ্য হচ্ছে, একটা 50% আর এটা কি বলতো 45%। তার রক্ত তো মনে হচ্ছে তরল, একটু তরল না, হ্যাঁ তরল না, গলিত না, তো 55% হচ্ছে রক্ত রস বা পানি। আচ্ছা, রক্তরস বা প্লাজমা হচ্ছে, আমরা এখানে দেখি একটু, এতে পানির রক্তরসে কী কী থাকে এবার দেখবো রক্তরসে কী কী থাকে। রক্তরসে কী কী থাকে, রক্তরসে পানির পরিমাণ প্রায় কি 90 থেকে 92%। এইটা চিটাগাং ইউনিভার্সিটিতে রিসেন্ট আসছে, চিটাগাং ইউনিভার্সিটিতে 23 আসছে। তো রক্তরসে পানির পরিমাণ কত 90 থেকে 92%। এবং দ্রবীভূত কঠিন পদার্থের পরিমাণ কত 8 থেকে 10%। কত পার্সেন্ট 8 থেকে 10%। এটাও ইম্পর্টেন্ট কিন্তু, এই 8 থেকে 10% কিন্তু খুবই ইম্পর্টেন্ট, দেখানো নেই বাট আমি দেখা দিলাম। রক্তরসে কঠিন পদার্থ এইটা আমরা পড়বো না, পড়বো এটা পড়বো অজৈব। এবারে মেডিকেল আসছে কিন্তু একবার, এখন মেডিকেল আসছে। যদি বলো রক্তরসে অজৈব উপাদান কত পার্সেন্ট থাকে 0.9%, জৈব কত 7 থেকে 9%। খুবই ইম্পর্টেন্ট কিন্তু, এটাও আমরা 100% দিব, 100%। ম্যাট প্লাস ভ্যাট এটা আমরা 100% দিব। হ্যাঁ, তোমরা জাস্ট আমাকে একটু সময় দিবা, ইনশাল্লাহ তোমাদের বায়োলজি আমি দেখায় পানি করে দেবো। হ্যাঁ, এবার প্লাজমা প্রোটিন, কী প্রোটিন বলো তো প্লাজমা প্রোটিন। জৈব পদার্থের মধ্যে প্লাজমা প্রোটিনের পরিমাণ প্রায় 7.5%। প্লাজমা প্রোটিন কী কী, প্লাজমা প্রোটিন কী কী ঢাকা বিশ্ববিদ্যালয় আসছিল, নিচে কোনটি প্লাজমা প্রোটিন নয়, তা কোনটি নয় না বুঝে আমরা কোনটি হয় সেটা মুখস্থ করি। প্লাজমা প্রোটিন এখানে 4 ধরনের আছে। একটা হচ্ছে অ্যালবুমিন, যেটা আমরা বুঝি ডিমের সাদা অংশ, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন। অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন, এটা কি বলতো প্লাজমা প্রোটিন। এটা কি বলতো প্লাজমা প্রোটিন। তবে একটু খেয়াল রাখবা, প্লাজমা প্রোটিনের সঙ্গে আর একটা ইম্পর্টেন্ট আছে কি, রক্তের যে ক্লোটিং ফ্যাক্টর আছে না, ব্লাড ক্লোটিং ফ্যাক্টর, খুব খেয়াল করবা কিন্তু এই ক্লোটিং ফ্যাক্টরে কিন্তু 4টি উপাদান আছে, যেটা আমরা সংক্ষেপে মুখস্থ করি ফুল পরে টুপ করে, ফুল পরে টুপ করে, ফুল এটা একটা ছন্দ, ফুল পরে টুপ করে। এগুলো কি বলতো রক্ত তঞ্চন ঘটায়, হ্যাঁ রক্ত জমাট বাঁধতে বাধা প্রদান করে। দেখো মানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এই ফুলতে কি ফাইব্রিনোজেন, দেখো এখানে কত ফাইব্রিনোজেন, ফুলতে কি ফাইব্রিনোজেন। পতে কি প্রথ্রম্বিন, টতে কি দেখো তো, টতে আমি এখানে লিখি থ্রম্বোপ্লাস্টিন। টতে কি বলতো থ্রম্বোপ্লাস্টিন, টতে কি থ্রম্বোপ্লাস্টিন। ট মানে হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন, একটু লিখতে একটু কষ্ট হচ্ছে আমার, বুঝছো অনেকদিন লিখি না তো, থ্রম্বোপ্লাস্টিন। আর এই কতে কি বলতো ক্যালসিয়াম প্লাস Ca2+। তার মানে একটা জিনিস খেয়াল করছো যে প্লাজমা প্রোটিনে কি কি আছে, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন আছে, আবার ক্লোটিং ফ্যাক্টরে কি আছে ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন আছে, বুঝছো। তাহলে ক্লোটিং ফ্যাক্টরে এক্সট্রা কি আছে থ্রোমোপ্লাস্টিন, ক্যালসিয়াম প্লাস, যেখানে প্লাজমা প্রোটিন আবার নাই। প্লাজমা প্রোটিন কি আছে অ্যালবুমিন, গ্লোবুলিন। এটা কিন্তু ভুল করা যাবে না। এই জন্য যদি তোমাদের পরীক্ষায় ঝামেলা হবে, এই জন্য আমরা ক্লোটিং ফ্যাক্টরটা মুখস্থ করবো কি হবে, ফুল পরে টুপ করে, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রোমোপ্লাস্টিন, ক্যালসিয়াম প্লাস। এই ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন এখানেও আছে, আবার প্লাজমা প্রোটিনও আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা অনেক ইম্পর্টেন্ট। আমরা এখন চলে যাব রক্তকণিকায়, লেস ইম্পর্টেন্ট। দেখো এই যে চারটা তোমরা ভালো করে পড়বা। এই চারটা দেখছো ভাইয়া, যে রক্তরস বা প্লাজমায় কত পার্সেন্ট থাকে রক্তে 55%। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 18-19 আসছে। এই কোশ্চেনটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত আসছে 18-19 আসছে। এবার দেখো তো, এই খেয়াল করো রক্তরস আবার 2 প্রকার, একটা রক্তরস পানি এবং কি কঠিন পদার্থ। পানি কি আবার 90 থেকে 92%, কঠিন পদার্থ 8 থেকে 10%। কঠিন পদার্থ আবার কি আছে অজৈব উপাদান 0.9%, যেটা বললাম মেডিকেল আসছিল। জৈব উপাদান আবার 7 থেকে 9%। এই অজৈব উপাদানের মধ্যে আবার দেখো আমি একটু দেখায় দেখছো, অজৈব উপাদানের মধ্যে আবার সোডিয়াম ক্লোরাইড আছে, পটাশিয়াম আছে, ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, ফসফরাস আছে, লৌহ আছে, তামা আছে, আয়রন আছে। এবং মজার কথা হচ্ছে, এইবার খেয়াল করো, মজার কথা একটু তোমরা খেয়াল করো তো ভাইয়া,
হাজিদান এসে 24-25 সালে মানে গত বছর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 23-24 মানে 2 বছর আগে এই কোশ্চেনটা আসছিল নিচের কোনটি রক্তের অজৈব উপাদান, নিচে কোনটি রক্তের অজৈব উপাদান, তার মানে কি আয়োডিন, তাই না? আয়োডিন ছিল, আর বাকি 3টা কি এরকম অপশানে ছিল। তার মানে এটাও ইম্পর্টেন্ট, তার মানে আমরা এটাও মুখস্থ করবো। অজৈব উপাদান মুখস্থ হবে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, লৌহ, তামা, আয়োডিন। ক্লিয়ার? তাহলে এই যে কোশ্চেনটা আমি বললাম ভাইয়া, এই কোশ্চেনটা কোথায় কোথায় আসছিল? হাইজেনে এসে 24-25 আসছে, তার আগে আবার আসছে 23-24 আসে। এবং আমি দেখলাম কোশ্চেন ব্যাংক সলভ করতে গিয়ে দেখলাম এই আয়োডিন অপশনটা চেঞ্জ করেনি, তার মানে রিপিট হয়ে গেছে, হয়তো কোনো না কোনো সারে বইয়ে ছিল এমসিকিউতে, তাই দিয়েছে। এবার আসো যে অজৈব উপাদান আমরা দেখলাম, জৈব উপাদানের মধ্যে কী কী আছে? জৈব উপাদানের মধ্যে কী কী আছে দেখো, জৈব উপাদানের প্লাজমা প্রোটিন আছে না, অ্যালবুমিন, গ্লোবুলিন, প্রোথ্রোমিন, ফাইব্রিনোজেন, এটা পড়ালাম একটু আগে। আর সব থেকে ইম্পর্টেন্ট কি জানো? এই নাইট্রোজেন ঘটিত রেশন পদার্থ, তাই না? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জ্যান্থিন, অ্যামোনিয়া, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমাকে বলতে পারে যে রক্তে নাইট্রোজেন ঘটিত রেশন পদার্থ নিচে কোনটি হয় বা কোনটি নয়। তাহলে এই 4টা এত বেশি ইম্পর্টেন্ট যে তোমরা অবাক হয়ে যাবে হ্যাঁ পড়লে। তারপর অন্যান্য পদার্থ কী কী থাকে রক্তে? গ্লুকোজ থাকে, লিপিড থাকে, হরমোন থাকে, এনজাইম থাকে, আর কি থাকে? রঞ্জক পদার্থ থাকে। তো আশা করি তোমরা এটা একটু মুখস্থ করবা, হ্যাঁ প্লাজমা প্রোটিনটাও মুখস্থ রাখবা, এগুলা মুখস্থ রাখবা প্রত্যেকটা পার্ট ভাইয়া, প্রত্যেকটা পার্ট মুখস্থ রাখবা, প্রত্যেকটা পার্ট, এগুলো মুখস্থ কোনো বিষয় না, হ্যাঁ এগুলো মুখস্থ রাখতে হবে। রক্তকণিকা 3 প্রকার, এটা নিয়ে আমরা আলোচনা করবা, ওই জন্য বললাম না, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকার কি বা অনুচক্রিকা। এবার লোহিত রক্তকণিকা একটু দেখবো, হ্যাঁ এটা মাঝে মাঝে আসে তো, লোহিত রক্তকণিকা দেখবো, হ্যাঁ। আচ্ছা, একটু আগে দেখলাম যে একটা জিনিস আমি খেয়াল করবো, একটু আগে আমার কাছে কোশ্চেন ব্যাংকও আছে, আমি তোমাদের একটু করে দেখাবো যে কি অবস্থা, কী কী আসছে। হ্যাঁ আমার কাছে কোশ্চেন ব্যাংকটা আছে, আমার কাছে কোশ্চেন ব্যাংকটা তো আছে, তোমরা একটু মানে ওয়েট করো, আমি একটু কোশ্চেন ব্যাংকটা দেখি তোমাকে, হ্যাঁ ওকে। একটু কোশ্চেন ব্যাংকে দেখি তোমাদের যে কী কী আসছে, হ্যাঁ। আচ্ছা, চিটাগাং ভার্সিটিতে 23-24 কোশ্চেন আছে। কোশ্চেন হচ্ছে মানবদেহে কোন বয়সে রক্তকণিকার সংখ্যা সব থেকে বেশি? মানবদেহে কোন বয়সে রক্তকণিকার সংখ্যা সব থেকে বেশি? দেখো এটা আছে কোথায়? চিটাগাং ভার্সিটিতে, কত বললাম জানি 18-19। দেখছো এই কোশ্চেনটাই ভাইয়া সিইউ 18-19 আসছে। আজকে আমি তোমাদের সালগুলো লিখে দেবো কেন বলো তো? আমি যে তোমাদের জন্য কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতেছি এবং করে দেখতেছি কি বই পড়লেই হয়ে যায়, বায়োলজির ক্ষেত্রে বই পড়লেই হয়ে যায়, বইটা ভালো করে পড়তে হবে, বইটা ভালো করে পড়তে হবে, বইয়ের পর তারপর কোশ্চেন ব্যাংক ধরবা। বই বায়োলজির ক্ষেত্রে ভাইয়া, যেমন ফিজিক্স ম্যাথের ক্ষেত্রে আগে কোশ্চেন ব্যাংক ধরলে সমস্যা নেই, বাট বায়োলজির পরে প্রথমে আগে বই ধরবা। প্রথমে কী ধরবা বলো তো? বই ধরবা। তাহলে কোশ্চেনটা কী ছিল? মানবদেহে কোন বয়সে রক্তকণিকার সংখ্যা সবথেকে বেশি? কোন বয়সে বলতো ভাইয়া? ভ্রূণদেহে। কোন বয়সে? ভ্রূণদেহে। তাহলে দেখো তো কীভাবে লিখছি আমি, কীভাবে বই লিখছে। বিভিন্ন বয়সে মানবদেহে প্রতি ঘনমিলির রক্তে রক্তকণিকার সংখ্যা আছে। ভ্রূণদেহে কত? 80 থেকে 90 লাখ। শিশুতে কত? শিশুতে 60 থেকে 70 লাখ। পূর্ণবয়স্ক পুরুষে 50 থেকে 54 লাখ। পূর্ণবয়স্ক স্ত্রীতে 40 থেকে 49 লাখ। বিভিন্ন শারীরিক অবস্থায় এই সংখ্যা তারতম্য ঘটতে পারে, তাই না? লিঙ্গ ও বয়স ভেদে হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিক মাত্রা নিচে থাকে, তাকে কী বলা হচ্ছে? রক্তাল্পতা বা এনিমিয়া বলা হয়। লোহিত কণিকার গড় আয়ু বা আয়ুষ্কাল বলি আমরা 120 দিন। কতদিন বলো তো? 120 দিন। তো ভাইয়ারা আমি যে দাগাইলাম এগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে, এগুলো অবশ্যই পড়তে হবে। যদি এগুলো দাগানো আছে সো আমরা না দাগাই, আর এটার দাগাই আবার তোমাদের দেখা যাবে না হয়তো বা। তাহলে আমার কিন্তু এটা কি বললাম ভাইয়া বলো তো? এটা কিন্তু কোথায়? সিইউতে আসছে। কোথায় আসছে? সিইউতে আসছে। সো বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। তা বলো তো এবার ঢাকাবাসীতে আসতে পারে না যে শিশুর দেহে রক্তকণিকার সংখ্যা কত? তাহলে বলতে হবে কি 60 থেকে 70 লাখ, তাই না? এই রক্তকণিকার সংখ্যা আমরা দেখছি যে মানবদেহের রক্তরসে ভাসমান গোল আরবিসি, মানে লোহিত রক্তকণিকা দেখতে কেমন? গোল, দ্বিউত্তল না কিন্তু, চাকতির মতো, নিউক্লিয়াসবিহীন কিন্তু অক্সিজেনবাহী হিমোগ্লোবিনযুক্ত লাল বর্ণের কণিকাকে বলা হচ্ছে লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড কর্পাসেল। এটা আপনাদের একটু পড়তে হবে। এটা পড়তে হবে কেন বলো? লোহিত রক্তকণিকা সম্পর্কে নিচে কোনটি সত্য নয়? এখানে এই লোহিত রক্তকণিকা দেখতে গোল, এটা দ্বিবোতল না দিয়ে কি দিতে পারে? দ্বিউত্তল দিতে পারে। চাকতির মতো না দিয়ে কি বলতে পারে? সিলিন্ডার বলতে পারে। নিউক্লিয়াসবিহীন না দিয়ে বলতে পারে নিউক্লিয়াস যুক্ত দিতে পারে। এই জন্য তোমার টার্মগুলো হ্যাঁ মুখস্থ রাখবা। আর এই ব্যাচ ট্যাচ পড়ার দরকার নাই, কারণ এগুলা সাধারণত আসবে না, আসলে মনে রাখা খুব টাফ। তাও যদি কেউ পড়তে চাও পড়বা।
ঠিক আছে। আচ্ছা, তার মানে এখান থেকে লোহিত রক্তকণিকার গড় আসল কত? 120 দিন, তাই না? আচ্ছা, বের হয়ে গেলাম। ওকে, রাসায়নিকভাবে লোহিত কণিকা 60 থেকে 70% পানি এবং 30 থেকে 40% কঠিন পদার্থ। কঠিন পদার্থের প্রায় 90% হিমোগ্লোবিন। এইটা কঠিন পদার্থের মধ্যে প্রায় কত পার্সেন্ট? 90% হিমোগ্লোবিন। এটা মারাত্মক লেভেল ইম্পর্টেন্ট। 100% দিয়ে দাও, 100% দিয়ে দাও, বুঝছো? এইবার আমরা কিন্তু আসবো বিভিন্ন ডাক্তারি পরীক্ষা লাগে। হ্যাঁ, দেখো তো, যখন তোমরা টেস্ট করতে যাবা একটু দেখো তো। এবার এখানে প্রতিটি হিমোগ্লোবিন অণু হিম নামক লৌহ ধারণকারী রঞ্জক মানে পিগমেন্ট বলা হয় এবং গ্লোবিন নামক প্রোটিন সমন্বয়ে গঠিত। তাহলে গ্লোবিন কি? প্রোটিন। গ্লোবিন কি? প্রোটিন। হিম কি? একটা রঞ্জক পদার্থ, রঞ্জক পদার্থ। গ্লোবিন তাহলে কি? তোমাকে বলো কি, প্রোটিন না শর্করা? প্রোটিন। হিমোগ্লোবিন পরিমাণ খুব আসতে পারে। হ্যাঁ, এটা মেডিকেলের জন্য খুব ইম্পর্টেন্ট। আর জাহাঙ্গীরনগর আসছে, জাহাঙ্গীরনগর ডি ইউনিট আছে। হ্যাঁ, হিমোগ্লোবিন পরিমাণ পুরুষে কত? 13.5 থেকে 17.5 গ্রাম পার সামথিং, স্ত্রীতে এত, তাই না? এই পুরুষ স্ত্রীতে মুখস্থ থাকবো। হ্যাঁ, হিম গ্রুপের জন্য কিন্তু রক্ত লাল হয়। হিম কি? এক ধরনের পিগমেন্ট, লাল রঙের পিগমেন্ট। কী রঙের পিগমেন্ট বলতো? লাল রঙের পিগমেন্ট। তাহলে এটাও আপনি পরে ফেলবা। এবার আমরা লোহিত রক্তকণিকার কাজ দেখব। লোহিত রক্তকণিকার কাজে বেশি আমরা ইম্পর্টেন্ট নাই এখানে। রক্তে অম্লক্ষারের সামর্থ্য রক্ষা করে, এটা একটু ইম্পর্টেন্ট। তারপর বিলিরুবিন এবং বিলিভারিন উৎপন্ন করে, এটা একটু ইম্পর্টেন্ট। আর আমরা এখানে তেমন ইম্পর্টেন্ট দেখি না, এটা স্লিডিং করে যাবা, এটা পড়ার দরকার নেই। হ্যাঁ, এবার শ্বেত রক্তকণিকা, এইটা তো 100% ইম্পর্টেন্ট। আমি এখন এই সালটা লিখে দিচ্ছি। এটা কবে কোন সালে আসছিল? 6:1টা কোন সালে আসছিল? আমি এখনই তোমাদের কোশ্চেন ব্যাংক দেখেই বলে দিচ্ছি। হ্যাঁ, কোশ্চেন ব্যাংক দেখেই এখনই বলে দিচ্ছি। কোশ্চেন ব্যাংক দেখে এখনই বলেছি যে 661 কবে আসছিল। হ্যাঁ, আচ্ছা, এই মানবদেহের রক্তের আপেক্ষিক গুরুত্ব কত? 1.065। এখন জাহাঙ্গীরনগর 21 বেশি আসছে, জাহাঙ্গীরনগর 21 বাইশে আসছে। হ্যাঁ, আচ্ছা, আমরা অনুপাতটা এখন দেখাচ্ছি। এই পাইছি, রাজশাহী বাস্তির 22-23 আসছে। তাহলে এইটা কোথায় আসছে ভাইয়া? এটা আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয় 22-23। আমি কিন্তু কোশ্চেন ব্যাংক নিয়ে আজকে বসছি, যে তোমাদের যে অনেকেই বলো যে মূল বই থেকে কোশ্চেন হয় না, আমি তোমাদের কাছে প্রমাণ করে দেখাবো ভাইয়া মূল বই থেকে কোশ্চেন হয়। তাহলে কোশ্চেনটা কী ছিল আমি যদি একটু তোমাদের দেখায় রাখি। 6:1 যে মানবদেহে লোহিত রক্তকণিকা এবং শ্বেত কণিকা রক্তকণিকার অনুপাত কোনটি? 6:1। তাহলে আরবিসি আর ডাব্লিউবিসির অনুপাত, তাহলে অনুপাতটা কীরকম? আরবিসি ইসটু ডাব্লিউবিসি ইকুয়াল 600:1। যদি উল্টায় দেয় ডাব্লিউবিসি অনুপাত আরবিসি, তখন কত হবে? 1:600 বা 1:600, 1:600। তাহলে তুমি দেখো, আমি কিন্তু কোশ্চেন ব্যাংক ধরা যায় তোমাকে পড়াচ্ছি, যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয় কি 22-23 আসলো। রাজশাহী বিশ্ববিদ্যালয় কি 22-23 আসলো। তো তোমাদেরকে আমি একটা কোশ্চেন করবো, তোমরা আমাকে কমেন্টে অ্যান্সার দিবা, কমেন্টে অ্যান্সার দিবা। হ্যাঁ, তোমাদেরকে আমি একটা কোশ্চেন করবো, তোমরা আমাকে কমেন্টে অ্যান্সার দিবা। আর কোশ্চেনটা হচ্ছে এরকম, আমি একটু যদি তোমাদের মুছে দিয়ে লিখি ভাইয়া, কোশ্চেনটা হচ্ছে এরকম। এটা কিন্তু আসলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের 24 ফুট। কোনটিকে মানবদেহের রবিনহুড বলা হয়? কোনটিকে, খুব খেয়াল করো, কোনটিকে মানবদেহের রবিনহুড বলা হয়? রবিনহুড বলা হয় মানে মানবদেহের রবিনহুড বলা হয় কাকে? এ নাম্বার অপশন আমি দিচ্ছি গ্লুকাগন, গ্লুকাগন। বি নাম্বার অপশন দিচ্ছি ইনসুলিন, বি নাম্বারে দিচ্ছি ইনসুলিন। সি নাম্বারে দিচ্ছি হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন। আর ডি নাম্বার দিচ্ছি সিক্রেটিন, সিক্রেটিন। তোমরা আমাকে এটা কমেন্টে জানাবা, এই ভিডিও যেখানে আপলোড দিব সেখানে কমেন্টে জানাবা যে কোনটিকে মানবদেহের রবিনহুড বলা হয়, কোনটিকে মানবদেহের রবিনহুড বলা হয়। ঠিক আছে? ওকে, এখানে এটা তোমার কমেন্টে জানাবাই। এখানে আমি আরেকটা কোশ্চেন তোমাদের উদ্দেশ্যে লিখে দেই, এটা আমার কাছে খুবই ভালো লাগলো কেন জানি।
এটা এখন যেটা দেখব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 24-25 আসছে। খুব খেয়াল করো যে মানুষের রক্তে রক্তকণিকা রক্ত উপসের অনুপাত কত? মানুষের রক্তে রক্তকণিকা এবং রক্তরসের অনুপাত কত? খুবই সুন্দর কোশ্চেন। তো এ নাম্বারে হচ্ছে 2:3, বি নাম্বার হচ্ছে 11:9, এর না বললে আমি একদিন বুঝা দিব, হ্যাঁ। সি নাম্বার হচ্ছে 7:9, আর ডি নাম্বার হচ্ছে 9:11। এটা মারাত্মক ইম্পর্টেন্ট। মানুষের রক্তে রক্তকণিকা এবং রক্তরসের অনুপাত কত? আশা করি এই দুটো কোশ্চেন আমাদের কি কমেন্টে জানাবা। ভিডিওটা বেশি বড় করবো না, 30 মিনিট নিব। ওকে, তাহলে আমাদের কি মুখস্থ থাকবে এটা যে লোহিত কণিকা এবং শ্বেত কণিকার গড় আনুমানিক 6:1। আচ্ছা, এরপর আমরা এখানে যাব, আমরা এখানে একটু দেখবো ভাইয়ারা যে আকৃতি ও গঠনগতভাবে শ্বেত রক্তকণিকা প্রধান দুটি ভাগে ভাগ করা আছে, একটা দানাবিহীন, একটা হচ্ছে দানাদার। ইংলিশে একটু পড়ে নিবা, দানাবিহীন আর দানাদার। এই দানাবিহীন দানাদার এটা নিয়ে এত পেশানা দরকার নাই, বুঝছো। মনোসাইটটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। মনোসাইটে আয়ুষ্কাল পর্ব 2 থেকে 5 দিন, আর দেহের 2 থেকে 8% শ্বেতকণিকা মনোসাইট। এরা ফ্যাগোসাইটিস করতে পারে। ফ্যাগোসাইটিস মানে নিজে দিয়ে নিজে ভক্ষণ করে, ফ্যাগোসাইটিস। তাহলে মনোসাইট কি? ফ্যাগোসাইটিস। এগুলা তোমার সারা পড়াইছে, হালকা ইম্পর্টেন্ট, এগুলো আমি তেমন দেখাইলাম না, দেখানো বই তোমরা একটু দেখে নিবা। নিউট্রিফিল নিয়ে একটু পড়াশোনা করবো, একটু নিউট্রিফিলটা দেখতে পারো, আয়ুষ্কালটা দেখতে পারো 2 থেকে 5 দিন, তো বেশি দেখার দরকার নেই এখান থেকে, হ্যাঁ। ইসিনিফুল দেখতে পারো, রক্তের স্বাভাবিক অবস্থার সংখ্যা 2 থেকে 4%, আর নিউক্লিয়াস সাধারণত 2 খণ্ড যুক্ত হয়, হালকা ইম্পর্টেন্ট, অত ইম্পর্টেন্ট না কিন্তু, এটা কিন্তু এত ইম্পর্টেন্ট না। এবার আমরা হেপারিন চলে আসবে। হেপারিন রক্ত জমাট বাঁধতে বাধা প্রদান করে, কে বলতো? হেপারিন। তো বেসিবল আসো। শ্বেতকণিকার সবচেয়ে কম অংশ বেসিবল ধরনের, সবথেকে কম অংশ কি? বেসিবল ধরনের। এসব সবথেকে কম অংশ কি বলতো? বেসিবল ধরনের। বেসিবল কি হচ্ছে? খারাপ শক্ত হয়, নীলবর্ণ ধারণ করে। কি বর্ণ? নীলবর্ণ। বেসিবল কি করে? হিস্টামিন নিঃসরণ করে। বেসিবল এটা খুব মারাত্মক লেভেল ইম্পর্টেন্ট, আমি পারবো বলতে, কিন্তু এই বেসোফিল কি করে? হিস্টামিন নিঃসরণ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। বেসোফিল কি করে? হিস্টামিন নিঃসরণ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, এবং হেপারিন নিঃসরণ করে রক্তকে রক্তনালীর মধ্যে জমাট বাঁধতে বাধা প্রদান করে। আমাদের শরীরে রক্ত জমাট বাঁধতে পায় না কেন বলতো? হেপারিন থাকার কারণে। কি থাকার কারণে বলতো? হেপারিন। কি বললাম বলতো? হেপারিন। তাহলে বেসিফিল কি নিঃসরণ করে? একটা হিস্টামিন নিঃসরণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, আর হেপারিন নিঃসরণ করে কি বলতো? রক্তকে রক্তনালীর মধ্যে জমাট বাঁধতে কি বাধা প্রদান করে। কি প্রদান করে? বাধা প্রদান করে, হ্যাঁ। আমরা 30 মিনিট ভিডিও করবো, হ্যাঁ। এবার দেখেন ভাইয়া, শ্বেত রক্তকণিকার কাজ। মনোসাইট এবং নিউট্রিফিল ফ্যাগোসাইটিস প্রক্রিয়ায় জীবন ভক্ষণ করে, এটা খুব ইম্পর্টেন্ট। লিম্ফোসাইটগুলো অ্যান্টিবডি সৃষ্টি করে, রোগ প্রতিরোধ করে। এই জন্য এদের আনুবীক্ষণিক সৈনিক বলা হয়। তার আনুবীক্ষিক সৈনিক কারা? লিম্ফোসাইট। কি বললাম বলতো? লিম্ফোসাইট না থাকলে অবশ্যই কি বলতে হবে? শ্বেত রক্তকণিকা। কি বলতে হবে? শ্বেত রক্তকণিকা। আর বেসোফিল কি করে? হেপারিন উৎপন্ন করে, যা রক্তনালীর অভ্যন্তরে রক্ত জমাট বাঁধতে রোধ করে, তাই না? আর দানাদার লিউকোসাইট কি করে? হিস্টামিন সৃষ্টি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর নিউট্রিফিলের বিষাক্ত দানা জীবাণু ধ্বংস করে। তার সঙ্গে তোমরা পারবা। এবার হচ্ছে অনুচক্রিকা, প্লেটলেট। অনুচক্রিকা বা প্লেটলেট, এর জীবনকাল 5 থেকে 9 দিন। খুব ইম্পর্টেন্ট। এদের জীবনকাল কদিন বলো তো? 5 থেকে 9 দিন। এটা মুখস্থ করবা। এদের জীবনকাল কদিন? 5 থেকে 9 দিন। 5 থেকে 9 দিন। এটা অনেকবারে আসছিল। কোনো বইয়ে 3 থেকে 10 দিন, 7 থেকে 10 দিনও আছে, হ্যাঁ। আর অনুচক্রিকা কী করে? রক্ত জমাট। অনুচক্রিকার অপর নাম কি জানেন? থ্রোম্বোসাইটস, থ্রোমোপ্লাস্ট বলা হয়, হ্যাঁ। অনুচক্রিকার প্রত্যেকটা কাজ ইম্পর্টেন্ট। যেমন এরা কি করে বলো তো ভাইয়া? এরা ক্লোটিং ফ্যাক্টর ক্ষরণ করে, প্লেটলেট তৈরি করে, সেরাটোনিন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে, রক্তপাত বন্ধের উদ্দেশ্যে রক্তকে দ্রুত কাহিনী করে। এগুলো তোমাদের একটু পড়বা, হ্যাঁ। আর রক্তকণিকাগুলোকে রক্তরস বলা হয় না, কারণ
আমরা আজকে এই পর্যন্ত থাকবো। হ্যাঁ, এই পর্যন্ত আমরা আজকে মাত্র 8 পেজ পড়লাম। এই 8 পেজ তোমরা মুখস্থ করো ভাইয়া, এই 8 পেজে মুখস্থ করো। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো।